আমার আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এর মধ্যে গত 16ই জুন প্রচারিত একটি পর্বে, 8ম পর্বে, আমার একটু ভুলবশত, মানে এটা আমার নিজে অজান্তে হয়ে গেছে, পরে দেখলাম, সেটা সংশোধন করতে চাচ্ছি। আমি বলেছিলাম গরু গৃহপালিত প্রাণী, সেক্ষেত্রে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল হবে। আর আমি ইংরেজিতে বলছিলাম দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। সেক্ষেত্রে গরু উপকারী প্রাণী বোঝায় আর কি। যে ইংরেজি অনুযায়ী এটার বাংলাটা হবে গরু উপকারী প্রাণী। আমি ভুলটা সংশোধন করে নিলাম। সেই ভুলটার জন্য আমি সত্যি দুঃখিত। যাই হোক, এখন আমি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমি ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কি বলেছি, আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়। নিষেধও বুঝাইতে পারে। নিষেধ মানে উপদেশমূলক নিষেধ, হ্যাঁ, বা এরকম একটা ভালো অর্থে নিষেধ, বা যে কোনো মানে নিষেধ হইতে পারে। উপদেশ ছাড়াও হইতে পারে নিষেধ, মানে তার নিজের স্বার্থে একটা বললো নিষেধ। এগুলো হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তারপর লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়। প্রস্তাব অর্থে কোনো কিছু প্রস্তাব বুঝাইল, অনুমতি বুঝাইল, এই অর্থেও ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে। এখন আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি, যদি এর আগে দেখিয়েছি। আমি এখন উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। যেমন আমি বলেছি উপদেশ। উপদেশ দিয়ে যদি হয়, যেহেতু উপদেশ কথাটা বললাম, সেটা নিষেধমূলক উপদেশ হইতে পারে। স্টুডেন্টকে বা ছেলেকে তার বাবা বলতেছে রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। দেখেন এখানে রৌদ্রে, আমি কি বলবো, রৌদ্রে এটা কি হবে, রৌদ্র এই প্রত্যয়যুক্ত এর জন্য কিন্তু একটা প্রিপোজিশন আসবে। কাজে রৌদ্রে হবে ইন দ্য সান। আমি যদি অ্যাকর্ডিংলি করতে চাই, দৌড়াদৌড়ি হচ্ছে রান, ইন দ্য সান রান। করিও না, করিও না মানে তুমি করিও না, তাই না? আমি বলছিলাম যে তুমিটা এখানে লুকানো থাকে বা উজ্জ্ব থাকে, তুমিটা আমরা ব্যবহার করি। তুমি রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, কিন্তু আমরা বলতেছি বাংলায় রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না। ইংরেজিটাও তাই, তুমিটা ইউটা থাকবে না, সাবজেক্টটা থাকবে না। হ্যাঁ, কাজে এখানে করিও না মানে ডোন্ট। এখানে আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে, পাস্ট বা ফিউচার ফর্মে ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে না। তাহলে কি হবে, ডোন্ট হচ্ছে গিয়ে করিও না। যেহেতু এটা করিও না, রৌদ্রে দৌড়াদৌড়িটা হচ্ছে গিয়ে ভার্ব, এখানে রানটা হুবহু আছে, কোনো কিছু যুক্ত নেই। যদি হুবহু থাকে কি হবে, ক্রিয়াটা ইংরেজিটাও হুবহু আসবে, কোনো কিছু যুক্ত থাকবে না ভার্বটা। এবং সেই ক্ষেত্রে কি হবে, নেগেটিভ বা ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হবে, ডু বা ডাজ আসে। ইউ যেহেতু এখানে সাবজেক্ট, যদিও সাবজেক্টটা অমিট থাকে, উজ্জ্ব থাকে, কিন্তু সাবজেক্টটা তো ইউ, কাজে এখানে ডোন্ট আসবে, কাজে ডোন্ট হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, ইন দ্য সান রান ডোন্ট। কিন্তু ফরমেশনটা কি হবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যেহেতু ইউটা নাই, ইউটা থাকলে হয়তো ইউ ডোন্ট রান ইন দ্য সান, ইউটা তো নাই। কাজে ইউটা থাকলে, ইউটা যেহেতু নাই, তাহলে ডোন্ট আগে আসবে, ডোন্ট তারপর ভার্ব আসবে, ডোন্ট রান ইন দ্য সান। এটা উপদেশমূলক হইল, তাই না? উপদেশমূলক হইল।
যেমন ডু দ্য সাম, আমি এর আগেও বলেছিলাম, অঙ্কটি করো, টিচার স্টুডেন্টকে বললো, এটা একটা আদেশ হইতে পারে। হ্যাঁ, অঙ্কটি করো, এগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওই যে ভার্ব দিয়ে শুরু হয়। নেগেটিভের ক্ষেত্রে নিষেধ হিসাবে ভার্ব দিয়ে শুরু হইলো, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হইলো, পরবর্তীতে আবার ভার্ব আসছে, ডু নট রান ইন দ্য সান, যেটা বললাম। তাহলে হচ্ছে কি, ডু দ্য সাম, অঙ্কটি করো। আমি যদি বাংলার থেকে ইংরেজি করতে চাই, অঙ্কটি করো, অঙ্কটি হচ্ছে দি সাম, আর করো হইলো ডু। তুমি অঙ্কটি করো, তাই না? তুমিটা তো বলা হয় না, বাংলাতেও বলা হয় না, ইংরেজিতেও বলা হয় না। কাজেই এখানে করো অঙ্কটি, তুমি অঙ্কটি করো, অঙ্ক হইল দি সাম, আর করো হইল ডু। কিন্তু ফরমেশনটা কী হবে ইংলিশের ক্ষেত্রে? ওই যে বললাম, ভার্ব আগে আসবে, কাজে ডুটা আগে আসবে। সাবজেক্ট যেহেতু ইউ, এখানে ডু আসবে। হ্যাঁ, ডু দ্য সাম। এখানে করা ইংরেজি ডু, ওই অর্থে ডু আসে। এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কিন্তু ডু আসে নাই। এগুলি কিন্তু ক্লিয়ার ধারণা থাকলে বোঝা যাবে। দিস ইজ নট অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হইলে মূল ভার্ব আরেকটি থাকবে, যেমন ডোন্ট রান, ডুটা অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব রান আছে। কিন্তু এখানে কিন্তু ডু দ্য সাম, ডুটাই মেইন ভার্ব। দিস ইজ নট অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, এখানে দিস অঙ্কটি করো, দি সাম ডু, কিন্তু ফরমেশনটা এরকম হবে না। ওই যে বললাম যে অক্সিলিয়ারি মেইন ভার্বটা আগে আসবে। এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব নাই, মেইন ভার্বটা আগে আসবে, তারপর বাকিগুলো আসবে। তাহলে ডু দ্য সাম হবে ইংলিশটা। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশের ভিতর পড়লো। তারপর যেমন আমাকে এক গ্লাস জল দাও বলছিলাম, যেটা এটা আবার একটু রিভিউ করলাম। আমাকে এক গ্লাস জল, কে দিবে? তুমি দিবে। হ্যাঁ, এখানে তুমি হচ্ছে ইউ, হচ্ছে গিয়া, আমি তো এটার ব্যাখ্যা দিয়েছি, এখন আর নাই বা বললাম, আমাকে এক গ্লাস জল দাও, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আমাকে মি এক গ্লাস জল দাও, এক গ্লাস জলের গ্লাস দাও, এই গ্লাস অফ ওয়াটার, এটারও ব্যাখ্যা করেছি অফটা কেন আসলো। এই গ্লাস অফ ওয়াটার দাও হইল গিভ। কিন্তু ইংলিশটা কি হবে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স না, ভার্বটা আগে আসবে। এখানে ভার্বটা হইলে গিভ আগে আসবে, তারপর কি হবে, অবজেক্ট আসবে। এখানে অবজেক্ট যেহেতু আছে, মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, বস্তুবাচক ওয়াটারটা পরে আসলো। অথবা গিভ এ গ্লাস অফ ওয়াটার টু মি, এটাও হইতে পারে। সেক্ষেত্রে টু আসবে, আমার নিকট দাও, আমার নিকট দাও, আমাকে দাও, আমার কাছে দাও, তাই না? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা গিভ এ গ্লাস অফ ওয়াটার টু মি। হ্যাঁ, তারপর হচ্ছে এই হলো অবস্থা। তারপর যেমন প্লে ফুটবল খেলো, অর্থাৎ তুমি ফুটবল খেলো। হ্যাঁ, এটা 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 আদেশ বলেন বা যেটাই বলেন, বা উপদেশও হইতে পারে, তাই না? এগুলো হচ্ছে। হ্যাঁ, এখন আদেশ, উপদেশ, আদেশ যদি রিকোয়েস্ট যদি হয়, যেমন প্লিজ বললো, প্লিজ বা কাইন্ডলি দিয়া যদি বলে, হ্যাঁ, কাইন্ডলি দিয়াও হইতে পারে, কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, সেক্ষেত্রে এটা অবশ্যই উপদেশ, না সরি, এটা অবশ্যই রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট। হ্যাঁ, এবার দেখেন লেট দিয়া যখন হবে, লেট দিয়া কিন্তু একটা প্রস্তাব হিসাবে আইতে পারি, লেট আস গো আউট ফর এ পিকনিক, তাই না? এটাও আমি আগে বলেছিলাম, একটা প্রস্তাব হিসাবে হইতে পারে, একটা অনুমতি হিসাবে হইতে পারে। লেট মি ডু ইট, আমাকে এটা করতে দাও। এগুলিও আমি ব্যাখ্যা দিয়েছিলাম এর আগে। এগুলি সব হচ্ছে প্রস্তাব অর্থে, অনুমতি অর্থে, আমাকে এটা করতে দাও, করতে দেওয়া হোক। এগুলি হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। এই যে যদি লেট হিম ডু ইট, হ্যাঁ, লেট তাকে এটা করতে দাও, লেট মি হেল্প হিম, তাকে সাহায্য করতে দাও, আমাকে তাকে সাহায্য করতে দাও।
হ্যাঁ, এটা অনুমতি বা একটা করা যায়, তুমি এখানে কোনো ডিস্টার্ব করিও না। হ্যাঁ, তো এগুলি হচ্ছে গিয়া গঠনগুলিও এরকম হবে, যেমন তাকে এটা করতে দাও, এটারও আমি ব্যাখ্যা দিয়েছিলাম। কাজে এখন আর তবু একটু বলি যে লেট মি ডু ইট, তাই না? আমাকে এটা করতে দাও, ইংরেজিতে কি প্রস্তাব, মানে এটা হচ্ছে অনুমতি অর্থে, আমাকে এটা করতে দাও। আমাকে মি, এটা হলো ইট, আমাকে এটা করতে দাও। লেট ডু, লেট ডু, লেট ডু, করতে দেওয়া হোক। কিন্তু সেন্টেন্সের ফরমেশনটা ইংরেজি দিকে হবে, লেটের পরে মি আসবে, লেট মি, তারপর ডু ইট। ওয়ার্ডগুলি এভাবে, কিন্তু ফরমেশনটা, সিকোয়েন্সটা লেট মি ডু ইট হবে। আর প্রস্তাব অর্থে লেটাস গো আউট ফর এ পিকনিক, এটাও তো আমি ব্যাখ্যা করেছিলাম এর আগের বার, এবার আর করলাম না। এই হচ্ছে মোটামুটি আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের আমার মনে হয় আজকের এরপর ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি কমপ্লিট করতে পেরেছি। এর আগেও অনেকগুলো ক্লাস করেছিলাম, আজকে রিভিউ করে ইম্পারেটিভ সেন্টেন্সটা ফিনিশ করলাম। নেক্সট টাইমে আমি অবজেক্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। আমি চাচ্ছি যে পাঁচটি, যেহেতু ইংরেজি ভাষায় 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্সের ইংরেজিটা যদি একটা ধারণা দেওয়া যায়, তাহলে এইগুলোর বাইরে এই সেন্টেন্সগুলি ঘুরে ফিরে আসবে। তারপর বড় বড় সেন্টেন্স আসবে, সেগুলো আরও আমি ডিপে পরবর্তীতে যাব। এখন আজকে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ।